সব পশু শক্তিশালী হয় না। দেখতে পশু যতই শক্তিশালী হোক না কেন, অনেক ক্ষেত্রে একটি ছোট চিতাবাঘের কাছে হার মেনে যায়। বিএনপি আমরা হয়তো অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি 2/3 আসন পেয়েছে, সংসদে বিশাল একটি দল। আদতে তাহার দেহে কোনো শক্তি নেই। কারণ হলো কি, কোনো সিদ্ধান্তই তারা দ্রুত নিতে পারছে না, পানিটুকু খেতে পারছে না, গাধার মতো ঘোলা করে তারপরে খায়। মোল্লা নাসিরুদ্দিনের এ ব্যাপারে অনেক কৌতুক নিশ্চয়ই আপনারা শুনেছেন। বিএনপির ভিতরে নানান রকম ফাটল লক্ষ্য করা যাচ্ছে। এই ফাটলের উদ্দেশ্য কি, কে কোন অংশে বিরাজ করছে, কাদের এজেন্ডা কি, আলাপ করব আজকে এই বিষয় নিয়ে। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। ঐতিহাসিকভাবে আমরা খুব ভালো করে জানি বিএনপি মানে কি। বিএনপি মানে হলো ব্যর্থ আওয়ামী লীগ। দেখবেন শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্রলীগের কি ছিল, সভাপতি ছিল, এসে যোগ দিয়েছে বিএনপিতে। ফজলু কিশোরগঞ্জের ছাত্রলীগের কি ছিল, 19তম সভাপতি, নবম সভাপতি। সে কিচ্ছু করতে পারে না, সেখানে এসে যোগ দিয়েছে কিসে, বিএনপিতে। ব্যারিস্টার মওদুদ আহমেদ শেখ মুজিবুর রহমানের এপিএস ছিল, এসে যোগ দিয়েছে বিএনপিতে। ওখানে যারা জায়গা করতে পারে নাই, তাদের আওয়ামী লীগের সাথে টিকে নাই, ব্যর্থ হয়েছে, সেখান থেকে এসে তারা বিএনপিতে যোগ দিয়েছে। কেউ এসেছে পারিবারিক সম্পত্তিকে রক্ষা করার জন্য, কেউ এসেছে নিজের হ্যান্ডম ঝাড়ার জন্য, কেউ এসেছে ব্যবসা বাণিজ্য করার জন্য, আর কেউ এসেছে টাকা বানাবার জন্য। বিএনপির উপকার হবে আওয়ামী লীগের মতো একটি ভারতপন্থী জাউরা দলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে শক্তিশালী হয়ে। তাহলে এমন লোক কারা, কে ছিল যে চেষ্টা করেছে? তারাই ছিল জাদু মিয়া, খানে সবুর, এই যে শহীদুল আলমের মামা, এরা ছিল ফান্ডামেন্টাল বিএনপি। সালাউদ্দিন কাদের চৌধুরী, এরা হলো প্রকৃত। তারা চাইছে বিএনপি শক্তিশালী হোক। একটা সময় পর্যন্ত তারা শক্তিশালী ছিল নিজেরাও, এবং নীতিও প্রণয়ন করেছে সেইভাবে। কিন্তু বদরুদ্দোজা চৌধুরীর পর থেকে বামদের চরমভাবে উত্থান ঘটে। মান্নান ভূঁইয়া, তার আগে ছিল আব্দুল সালাম তালুকদার, এরা সবাই কিন্তু বাম থেকে এসেছে। কেউ মান্নান ভূঁইয়া ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল না, মতিয়া মেননের সময়। ঐতিহাসিকভাবে এরা আসার পর থেকে ইসলাম বিদ্বেষী বামরা শক্তিশালী হতে থাকে বিএনপির মধ্যে। তারা সব সময় ইসলামপন্থীদের সাথে একটি দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চেয়েছিল। এখন কে কোন গ্রুপে রয়েছে, তার আগে যাবার আগে বিএনপির এক শুভাকাঙ্ক্ষী একটি মতামত জানিয়েছেন, তার এক স্ট্যাটাসে। দেখেন, আপনারা মিলিয়ে দেখতে পারেন আপনাদের সাথে ব্যাপারটা মিলে কিনা। তার ভাষ্য কোড আনকোড করছি আমি। বিএনপির ভিতরে নীরব এক দ্বন্দ্ব এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। দলের গুম ও অন্যান্য জনস্বার্থের প্রস্তাবের বিরুদ্ধে সংসদে লিখিত আপত্তি জানিয়ে বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। লিখিতভাবে তিনি এই বার্তা পেশ করেছেন। দলের সবাই একই অবস্থানে নেই। এই পদক্ষেপ শুধু ব্যক্তিগত সাহসিকতার নয়, বরং দলের ভিতরে জমে থাকা ভিন্ন মতের প্রকাশ। বিএনপির অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে। সালাউদ্দিন আহমেদের প্রভাব অনেকের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে, যেখানে কিছু নেতা নিজস্ব অবস্থান প্রকাশের সীমাবদ্ধতায় আছেন। সবাই তার মতামত প্রকাশ করতে পারছে না। এই যে আমরা দেখি সালাউদ্দিন আহমেদ সংস্কারের বিরোধিতা করছে, জুলাইয়ের বিরোধিতা করছে, চিটাগাংয়ের রাজাকার মাহমুদুর নবীর ছেলে আমির খসরু মাহমুদ চৌধুরী জুলাইয়ের বিরোধিতা করছে। এরা সবাই কিন্তু আসল বিএনপি না, বিএনপির মানুষ। এই কারণে এদের সাথে মতামত মেলে না বলেই বিএনপির এবার ভোটগুলো জামায়াতের দিকে চলে গেছে চিরকালের জন্য।
তাহলে বিএনপি জিতল কিভাবে? আওয়ামী লীগের ভোটে তারা, অলস ভোটে তারা জিতেছে। এতে করে জনগণের বিরুদ্ধে অবস্থান চলে যাচ্ছে জনস্বার্থপন্থী নেতাদের। সালাউদ্দিন সাহেবের একরকম চাপে আটকেছে স্বয়ং তারেক রহমান নিজে। আগ বাড়িয়ে পদক্ষেপ নিয়ে সালাউদ্দিন আহমেদ তারেক রহমানকে চাপে ফেলে তার অনেক সময় তার সিদ্ধান্তের বাইরে ডাইভার্ট করতে চাইছে। এই সালাউদ্দিন আহমেদ একটা গ্রুপ। এই পর্যন্ত আমি এসেছি এই কারণে, সালাউদ্দিন আহমেদদের কাজ হলো আওয়ামী ব্যবসায়ী যারা, নাসা গ্রুপ, হামিম গ্রুপ, একে আজাদ, মেঘনা গ্রুপ, মোকলা মোস্তফা, তারপরে আপনার রেনেসা, শাহরিয়ার আলম, এদের স্বার্থ রক্ষা করা রইল সালাউদ্দিনের কাজ। একটি বুর্জুয়া উদ্দেশ্য নিয়ে সে অগ্রসর হচ্ছে। এর সাথে মিলেমিশে রয়েছে আমদানি রহমান পার্থের মতো সুবিধাভোগী আত্মীয় জামাইয়েরা। আরেকটি পক্ষ আছে মির্জা ফখরুল ইসলাম আমলগীর। এরকে কেন্দ্র করে চরম বাম, ইসলাম বিদ্বেষী, বাংলাদেশ বিরোধী, ভারতপন্থী যারা ব্যবসায়ী নয়, আওয়ামী লীগেরই পুনর্বাসন চাইছে। এরা এখন খুব সূক্ষ্ম ভালো ইমেজ নিয়ে আছে দলের ভিতরে। সবাই এদেরকে সৎ মনে করে, কিন্তু দেখবেন আপনি 6 মাসের বক্তব্য ঘাটলে দেখবেন এরা চরম মিথ্যা কথা বলে, জনগণের সাথে প্রতারণা করে, জনগণকে বোকা বানায়। তারা মনে করে তাদের মিথ্যাগুলো জনগণ ধরতে পারে না। একইভাবে আরেকটি গ্রুপ রয়েছে যেটা রিয়েল বিএনপি, এটাই বিএনপির ভোট। সেটা হলো সহজ সরল ইসলামপন্থী, ইসলামের সব বিষয়গুলো মানবে না, কিন্তু ইসলামের বিরোধিতা তারা সহ্য করবে না। বিএনপির প্রধান শক্তি এরাই মূলত, এদের প্রতিনিধিত্ব কে করে জানেন? ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নাজমুল হুদা ছিল। এরা কখনো দলের মধ্যে এখন কোনো রকম প্রভাব বিস্তার করতে পারছে না। অর্থাৎ বিএনপির যারা মূল শক্তি, তারা শক্তি দেখাতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না। তাদের ভেতর থেকে কোনো মন্ত্রী নাই বলতে পারেন। যাই হোক, বিএনপি হয়তো একদিন ভাগ হয়ে যাবে। দলের অন্তঃকন্দন খুব খারাপ জিনিস। কিছুদিন পর জনরায়ের অস্বীকৃতি যখন কাজ কামে চলে যাবে, বিএনপির বিরুদ্ধে জনগণ যখন রাস্তায় নামবে, বিএনপির ওই মূল শক্তিটা জনগণের সাথেই থাকবে, কারণ তারা জনগণ। জেনজিকে বিএনপি যদি বুড়ো আঙ্গুল দেখায়, জেনজি মাঠে নামবে, তাদের সাথেই বিএনপির মূল শক্তি যোগ দিবে। তখন বিএনপি আর নিজের অবস্থানে থাকতে পারবে না। বিএনপির তখ্তে তাও নড়ে যাবে, ক্ষমতার দোপাট্টা উল্টে যাবে। দলের বিভিন্ন লোক গুম, বিভিন্ন নির্যাতন হয়েছে যেই আইনে, সেই আইনের কে বাদ করে দিতে চাইছে বিএনপি। তাহলে ইলিয়াস আলীর ওয়াইফ কি বলবে? প্রশ্ন কিন্তু সবার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।